707 ভূত লেনে আজকের অডিও স্টোরি বাঁশ বনের বামনি। কাহিনী মঞ্জিল সেন। অনেক চেষ্টা করেও নিখিলেশ 3:30 আগে আপিস থেকে বেরুতে পারল না। মারোয়ারি ফার্ম কাজ শেষ না করে বেরুবার উপায় নেই। শনিবারের হাফ ডে বলেও কিছু নেই। বেরিয়েই ছুটল হাওড়া স্টেশনে। 4:15 লোকাল ট্রেনটা ওকে ধরতেই হবে, নইলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। নিখিলেশের আপিস পাড়ার বন্ধু হলো অখিল। পাশাপাশি আপিসে চাকরি করে। টিফিনের সময় বাইরের ফুটপাতে খাবার খেতে গিয়ে আলাপ। তা আপিস পাড়ায় ফুটপাতে দোকানিরা খাবারের যা পসরা সাজিয়ে বসে তা দেখে জিভে জল এসে যায়। অস্বাস্থ্যকর কিনা সেটা আর ভেবে দেখার সময় থাকে না। যার পকেটে যেমন পয়সা তেমন বেছে নাও। নিখিলের সাধারণত 2 পিস টোস্ট আর একটা সিঙ্গাপুরি কলা দিয়েই টিফিন সারে, কিন্তু ডিমের ডালনা কি চপ কাটলেট মাঝে মাঝে যেন হাত ছানি দেয়। টানাটানি থাকলেও লোভ সামলাতে পারে না। এই খেতে গিয়েই অখিলের সঙ্গে আলাপ। নিখিলেশ লক্ষ্য করেছিল ভদ্রলোক প্রায় দিনই ওইসব দামি খাবার খান। জামা কাপড় দেখেও বোঝা যায় ভালোই চাকরি করেন। ওরই সমবয়সী। আলাপ হবার পর অখিল জোর করে ওকে চপ কাটলেট খাইয়েছিল। নিখিলেশের কোনো আপত্তি শোনেনি। অখিল একটা ভালো সওদাগরি আপিসে চাকরি করে। গ্রামে বাড়ি জমি সব আছে। ডেলি প্যাসেঞ্জারি করে। নিখিলেশ মেসে থাকে শুনে বলেছিল, তবে তো আপনার খাওয়া দাওয়ার কষ্ট, গিন্নির হাতের রান্না কপালে জোটে না। নিখিলেশ শেষে জবাব দিয়েছিল, সেসব বালাইও নেই। নিখিলেশের মেদিনীপুরে মাথা গুঁজবার একটা চালা আছে, আর আছে বিধবা মা, এক অবিবাহিতা বোন আর বেকার এক ভাই। এইসব ভালো ভালো খাবার ওর কাছে যে বিলাসিতা সে কথাও গোপন করেনি। অখিল ওর বাড়ির অবস্থা জানার পর মনে মনে দুঃখ পেয়েছিল, তাই মাঝে মাঝে বাড়িতে ভালো কিছু রান্না হলে আপিসে নিয়ে আসতো। নিখিলেশকে বলতো ওর বউ পাঠিয়েছে ওদের দুজনের জন্য। নিখিলেশের আত্মসম্মানে যাতে ঘা না লাগে তাই এই ব্যবস্থা করেছিল অখিল। আসলে নতুন বন্ধুটিকে খুব ভালো লেগেছিল ওর। নিখিলেশ যে ব্যাপারটা বুঝতো না তা নয়, কিন্তু চুপ করে থাকতো। প্রতিবাদ করতে গেলে যদি বন্ধু বিচ্ছেদ হয়। তাছাড়া বছরের পর বছর মেসে থেকে মোচার ঘন্ট, ধোকার ডালনা এসব ভালো খাবার তো ভুলেই যেতে বসেছিল। ওদের বন্ধুত্বটা কিন্তু বেশি দিনের নয়, 1 বছর কি 1.5 বছরের। এর মধ্যে কয়েকবারই অখিল তার বন্ধুকে দেশের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিখিলেশ সময় করে উঠতে পারেনি। বেকার ভাইকে গত মাসে একটা মুদির দোকান করে দিয়েছে, তাই নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল। তাছাড়া বোনের বিয়ের ব্যাপারে ছুটি ছাটার দিন ছুটোছুটি করতে হয়েছে। শেষ পর্যন্ত এক জায়গায় কথা অনেকটা এগিয়েছে। পাত্রপক্ষের তেমন কিছু দাবি দেওয়া নেই। নিখিলেশের মন এখন অনেকটাই হালকা। অখিল দিন কয়েক আপিসে আসছিল না। নিশ্চয়ই অসুখ বিসুখ করেছে। নিখিলেশ ভাবছিল একবার গিয়ে দেখে আসবে কিনা। এই সময় অখিলের চিঠি এলো। ওর ম্যালেরিয়া হয়েছে, খুব কাহিল হয়ে পড়েছে। যদি সম্ভব হয় নিখিলেশ একবার যেন তাকে দেখে আসে। তাই এই শনিবার নিখিলেশ চলেছে বন্ধুর বাড়ি। হাওড়া স্টেশন থেকে 1.5 ঘন্টার পথ। লোকাল ট্রেন ছাড়া অন্য কোনো গাড়ি থামে না বলেই সময়টা একটু বেশি লাগে। 6:45 ও যখন ট্রেন থেকে নামলো তখন শেষ বিকেলের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। তারপরই ঝপ করে অন্ধকার নেমে আসবে। স্টেশনে বেশ কিছু লোক নেমেছিল। তাদের 2-1জনকে অখিলের বাড়ির রাস্তাটা জিজ্ঞেস করতেই একজন বলল সে ওই পাড়াতেই যাবে। অখিলের বাড়ি ছাড়িয়ে 2 বাড়ি পর। নিখিলেশ তার সঙ্গ নিল। কাঁচা রাস্তা, আশেপাশে দালান কোঠা চোখে পড়লেও জায়গাটার তেমন উন্নতি হয়নি। পাড়া গাঁ বললেই চলে। পথের দুপাশে ঝোপঝাড়, রাস্তায় আলো নেই। গোটা 2 মোড় পেরোতে হলো। সঙ্গের লোকটি না থাকলে অসুবিধাই হতো। ওকে দেখে অখিল তো মহা খুশি। বেচারা ম্যালেরিয়ায় ভুগে ভুগে রোগা হয়ে গেছে। গলা দিয়ে চিঁচি শব্দ বেরুলো।
কিন্তু নিখিলেশকে দেখে ওর শরীরে যেন বল ফিরে এলো। বউয়ের সঙ্গে আর 5 বছরের মেয়ে মিনুর সঙ্গে বন্ধুর আলাপ করিয়ে দিল। অখিলের স্ত্রী নিখিলেশকে রাতটা থেকে যাবার জন্য অনুরোধ করল, কিন্তু নিখিলেশ বলল ওকে রাত্রেই ফিরতে হবে। সকালবেলা বোনের বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে ওকে সোনারপুর যেতে হবে। এরপর অবশ্যই অখিল আর তার বউ পিড়াপিড়ি করল না। অল্প সময়ের মধ্যেই অখিলের বউ গরম গরম লুচি, বেগুন ভাজা আর ডিমের ডালনা দিয়ে ওকে পেট পুড়ে খাইয়ে দিল। সব শেষে আগে থেকে বানানো এক বাটি ঘন দুধ ওর সামনে নামিয়ে দিয়ে বলল, এ কলকাতার জল দেওয়া দুধের ক্ষীর নয়, আমাদের নিজের গরুর দুধের, খেয়ে দেখুন। সত্যিই অপূর্ব। অখিলের মুখে নিখিলেশ শুনল ওদের যা জমি জমা আছে তাতে বছরভর ধান তরি তরকারি হয়েও উদ্বৃত্ত থাকে, তা বিক্রি হয়। একটা পুকুরও আছে, তাতে মাছ ছাড়া হয়, সেই মাছও বিক্রি হয়। গোয়ালে 2টো গরু আছে, অবস্থা বেশ সচ্ছল। ওখান থেকে বেরুতে বেরুতে রাত 8টা হয়ে গেল। অখিলই বলল, নতুন জায়গা, সাবধানে যেও, পথ ভুল হয়ে গেলে লোকের কাছে জিজ্ঞেস করে নিও, কেমন? স্টেশন থেকে অখিলের বাড়ি বেশ দূরেই, হাঁটা পথে 8 ঘন্টার কম নয়। বাইরে ফুটফুটে জ্যোৎস্না। কলকাতা শহরে জ্যোৎস্নার আসল রূপটা চোখে পড়ে না। মফস্বলে গ্রামেগঞ্জে রূপলি আলো যেন বন্যা বয়ে যায়। ধানের ক্ষেতের ওপর, ঝোপঝাড়ের ওপর, বাঁশঝাড়ের ওপর জ্যোৎস্নার আলো যেন গা ছমছম করা এক মায়া সৃষ্টি করে। নিখিলেশ একটু অন্যমনস্ক হয়ে গেছিল। পেটটা বেজায় ভরে গেছে। হাঁটতে হাঁটতে অখিলের কথাই ভাবছিল নিখিলেশ। বেশ সুখী পরিবার, লক্ষ্মীমতী গৃহিণী। অল্প সময়ের মধ্যে কত কিছু খাইয়ে দিলেন, আর কি যত্ন। ওদের মেয়ে মিনুও খুব মিষ্টি। নিখিলেশ একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। পেটটা বেজায় ভরে গেছে। হাঁটতে হাঁটতে অখিলের কথাই ভাবছিল নিখিলেশ। বেশ সুখী পরিবার, লক্ষ্মীমতী গৃহিণী। অল্প সময়ের মধ্যে কত কিছু খাইয়ে দিলেন, আর কি যত্ন। ওদের মেয়ে মিনুও খুব মিষ্টি। নিখিলেশ যখন বেরুচ্ছে বলেছিল, আবার এসো কাকু। ভগবান ওদের অভাব রাখেননি। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওর মনে হলো ও বোধহয় ঠিক পথে যাচ্ছে না। এতক্ষণে প্রথম মোড়টা পেরিয়ে আসা উচিত ছিল, কিন্তু এখনো সেই মোড়ে ও পৌঁছল না কেন? তাছাড়া বাঁদিকের ওই মস্ত বাঁশঝাড়টা তো আসার সময় চোখে পড়েনি। না, ওর পথ ভুল হয়েছে। কিন্তু ধারে কাছে জনমনুষ্যও চোখে পড়ে না যাকে ঠিক রাস্তাটা জিজ্ঞেস করবে। এদিকে 9টার ট্রেনটা না পেলে আর ট্রেন নেই। সারা রাত এখানেই কাটাতে হবে। রীতিমতো দুশ্চিন্তায় পড়ল নিখিলেশ। বড় নির্জন জায়গা, আশেপাশে একটা বাড়িও চোখে পড়ছে না। এখন কি আবার উল্টো পথ ধরবে? ঠিক তখনই ও দেখতে পেল বাঁশঝাড়ের পাশ দিয়ে কে যেন আসছে। দূর থেকে মনে হচ্ছে একটা সাদা মূর্তি। কাছে আসতেই বুঝতে পারল সাদা কাপড় পরা এক মহিলা, একটা বউ, ঘোমটায় মুখ ঢাকা। এমন লজ্জাপতির কাছে পথের হদিশ পাওয়া যাবে কি? তবুও বলল, আচ্ছা, স্টেশনের পথটা কোন দিকে বলতে পারেন? আমি ভুল পথে চলে এসেছি। বউটি থমকে দাঁড়ালো, তারপর হাতের ইঙ্গিতে ওকে তার অনুসরণ করতে বলে পেছন ফিরে হাঁটতে লাগলো। নিখিলেশ নিশ্চিন্ত মনে অনুসরণ করল। যাক, ওকে আর গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়াতে হবে না। বাঁশঝাড়ের পাশ দিয়ে বউটির পেছন পেছন একটা প্রান্তরে এসে পড়ল নিখিলেশ। ওর কেমন সন্দেহ হলো, এই কোথায় নিয়ে এলো ওকে বউটা? প্রান্তর পেরিয়ে স্টেশনের আলোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কাছেই কয়েকটা শেয়াল ডেকে উঠল। গা ছমছম করে উঠল নিখিলেশের। কে এই বউটি? এমন জায়গায় তাকে নিয়ে এলো কেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিখিলেশ বলে উঠল, এদিকে তো স্টেশন নয়। এবার বউটি ঘুরে দাঁড়ালো। নিখিলেশের থেকে মাত্র কয়েক হাত দূরে সে দাঁড়িয়ে আছে।
তারপরেই ঘুমটা খুলে ফেললে বউটি। আর ভীষণ চমকে উঠল নিখিলেশ। আলু থালু কেশ, ভাঁটার মতো চোখ, মূলোর মতো দাঁত, এ তো মানবী নয়, পেতনি। ভীষণ আতঙ্কে হিম হয়ে গেল ওর শরীর। তারপর অন্ধের মতো দৌড়লো। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কিছু খেয়াল নেই। শুধু একটাই চিন্তা, যেমন করেই হোক এই প্রেতিনীর কাছ থেকে দূরে যেতে হবে। ও ছুটছে আর মনে মনে মা কালীকে জপ করছে। ওর পেছন পেছন ভেসে আসছে খল খল হাসি। ওটা ওকে ছাড়ছে না, পেছন পেছন আসছে। হঠাৎ এক জায়গায় আলোর চিহ্ন চোখে পড়ল ওর। কেউ যেন আগুন জ্বালিয়ে কিছু করছে। পরিমরি সেই আগুন লক্ষ্য করে ও ছুটল আর জোরে জোরে মা কালীকে ডাকতে লাগলো। আগুনের কাছে এসেও আবার চমকালো। একজন জটা জুটধারী মানুষ আগুন জ্বালিয়ে ধ্যানে মগ্ন হয়ে আছেন। একটা হরিণের ছালের ওপর তিনি বসে আছেন। সামনে কমণ্ডলু আর একটা মরার মাথার খুলি। আরও কিছু পূজার উপাচার সাজানো রয়েছে সামনে। ভীষণ দর্শনা শ্মশানকালীর একটা ছোট মূর্তি। নিখিলেশ বুঝতে পারলেও একটা শ্মশানে দাঁড়িয়ে আছে, আর যিনি ধ্যানমগ্ন তিনি একজন কাপালিক। স্টেশনের পথ দেখাবার ছলে ওকে এই শ্মশানে নিয়ে এসেছে ওই প্রেতিনী। বোধহয় ওকে সাবার করার মতলব ছিল। আশেপাশে কোনো মানুষের চোখ না, কেউ কোথাও নেই। ও সেই কাপালিকের পায়ে লুটিয়ে পড়ল। আর দাঁড়াবার ক্ষমতা নেই ওর। ধ্যানে বাধা পড়ায় ভীষণ বিরক্ত হয়ে তাকালেন সেই কাপালিক। জবা ফুলের মতো তাঁর দু চোখ লাল। কে তুমি? কি করছো এখানে? প্রায় গর্জন করে উঠলেন তিনি। নিখিলেশ এক নিঃশ্বাসে তার বিপদের কথা খুলে বলল। একটু দূরে দাঁড়িয়ে থাকা সেই শ্বেত বসানো মূর্তিকে দেখিয়ে বলল, ওই দেখুন, এখনো দাঁড়িয়ে আছে, আমাকে রক্ষা করুন। কাপালিকের কপালে গভীর রেখা পড়ল। তিনি কমণ্ডলু থেকে হাতে জল নিয়ে বিড়বিড় করে কি মন্ত্র পড়লেন। তারপর সেই মূর্তির দিকে ছিটিয়ে বললেন, দূর হ! চোখের নিমিষে অদৃশ্য হয়ে গেল সেই মায়াবিনী মূর্তি। কাপালিক বললেন, এই রাতটা এখানেই থেকে যাও। ওটা ওই বাঁশ ছাড়ে থাকে। নতুন কোনো মানুষ রাত্রিরে এখানে এসে পড়লে তাকে ভুলিয়ে ভালিয়ে শ্মশানে নিয়ে আসে। তারপর কাপালিক কথাটা শেষ করলেন না, কিন্তু নিখিলেশের সর্বাঙ্গ কেঁপে উঠল। ও বলল, কি ও? যখন বেঁচে ছিল, কাপালিক বললেন, ওর নাম ছিল সদু বামনি। বিধবা, ছেলে মেয়ে ছিল না। খুব ছিল দুষ্টু স্বভাবের। আর ওর ঝগড়ার চোটে গাঁয়ের লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ওকে এক ঘরে করা হয়। ও নাকি বলেছিল পেতনি হয়ে সবার ওপর শোধ নেবে। পুরুষ মানুষের ওপর ওর মারাত্মক রাগ। ওই বাঁশ ছাড়ে গলায় কাপড় দিয়ে ঝুলেছিল। যাক, আর কথা নয়, তুমি এখানেই শুয়ে পড়ো। তারপরই তিনি দু চোখ বুজে ধ্যানে মগ্ন হলেন। ভীষণ উত্তেজনায় অবসন্ন হয়ে পড়েছিল নিখিলেশ। ওই মাটির উপরেও শুয়ে পড়ল। গাঢ় ঘুম আচ্ছন্ন করে ফেলল ওকে। যখন ঘুম ভাঙল, পূব আকাশ লাল। কাপালিক তখনও ধ্যানমগ্ন। একটু পরে তিনি চোখ খুললেন, হেসে বললেন, আর ভয় নেই। দিনের বেলায় ওদের কোনো ক্ষমতা থাকে না। তুমি এবার যেতে পারো। দিনের আলোয় গত রাত্রির ঘটনা মনে হচ্ছিল যেন দুঃস্বপ্ন। তবু ওই বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যাবার সময় গা ছমছম করে উঠল নিখিলেশের। একটু জোরেই পা চালিয়ে পার হলো জায়গাটা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।